90s পোলাপান যেই কষ্টটা পাইছে মেমোরি কার্ড হারায়া, তো ওই সেই কষ্টটা পাইছে হচ্ছে মোবাইল হারায়া। নামো। আর একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে অনেকে মনে করছে যে হেলমেট ছাড়া যারা বাইক চালায় ভাবে যে হেলমেট পরলে দম বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, আটকে আসে মারা যাবে। বিষয়টা এমন না রে ভাই। হোয়াট ইজ আপ গুড পিপল। ঘড়ির কাটা এখন বাজে হচ্ছে 1টা। বসুন্ধরা যাচ্ছি ছোট ভাইয়ের জন্য একটা ফোন নিতে। সো ওর ফোনটার কাহিনীটা বলি। 2-3 দিন আগে কাহিনী হয়েছিল, 2-3 দিন আগে নামাজ পড়তে গেছে, পরে ফোনটা আর কি ওর পকেটের না, মানে পকেট ছোট থাকার কারণে মানে পাঞ্জাবির পকেটও রাখলে তো পড়ে যায় একটা সম্ভাবনা থাকে, তো করছে কি পিছনের পকেটে রাখছে। ওর প্যান্ট পরা ছিল, পাঞ্জাবির পায়জামার প্যান্টের পকেটে রাখছে। তো ওই প্যান্টের পকেট থেকে আর কি ওর খেয়াল নাই, পরে পড়ে গেছে। এখন তো রাতের বেলা আর কই খুঁজবে, পরে মসজিদেও অ্যানাউন্সমেন্ট করছে, মসজিদেও অ্যানাউন্সমেন্ট করেও কোনো লাভ হয় নাই। পরে আর ফোনটা আর কি হারায় গেছে। ওই ফোনটাও কিনা দিছিলাম আমি, পরে ওটা কিনা দিছিলাম 10 নাম্বার থেকে। সো ওটা ভালোই ইউজ করছে, ওটা পুরা মানে প্রপার মানে আছে না যে একদম মানে ইউজ করতে করতে ছাল বাকলা উঠায় ফেলানোর মতো একটা বিষয় থাকে। তো ওই জিনিসটাই করছে। তো ভালোই হয়েছে, ফোনটা অনেক দিনই চালাইছে, কিন্তু কথা হলো হারায় গেছে। ওটার মধ্যে অনেক কিছুই ছিল। একটা ফোন হারানো মানে হচ্ছে এটার মধ্যে অনেক ডকুমেন্টস থাকে, ওর অনেক কিছু পছন্দের অপছন্দের অনেক কিছুই থাকে, পছন্দের জিনিস থাকে। আগে যেমন আমার মেমোরি কার্ড যখন নষ্ট হয়ে যেত, সো মেমোরি কার্ড নষ্ট হয়ে গেলে অনেক কষ্ট পাইতাম, মানে এত কষ্ট মনে হয় অন্য কিছুতে এত কষ্ট পাইতাম না। মেমোরি কার্ডের মধ্যে কিছু জিনিস থাকতো যে যারা আমরা 90s আছি, সো মেমোরি কার্ডের মধ্যে একটা প্লে লিস্ট থাকতো আমাদের। সেই প্লে লিস্টের মধ্যে নিজের পছন্দের কিছু সং লিস্টেড করা থাকতো, ওগুলো শুনতাম। কোন সঙের পর কোন সং আসবে সেটা আর কি বোঝা যেত। সো এই হলো অবস্থা। আর তো যে কষ্টটা আর কি আমরা পাইছি, মানে 90s পোলাপান যেই কষ্টটা পাইছে মেমোরি কার্ড হারায়া, তো ওই সেই কষ্টটা পাইছে হচ্ছে মোবাইল হারায়া। কারণ এখনকার মোবাইলের মধ্যে প্রচুর স্টোরেজ থাকে, মেমোরি কার্ডের কোনো পেইন নাই বা প্যারাটা নাই। মেমোরি কার্ড তো ফোনের মধ্যেই দেয়া থাকে, এই জন্য ওই জিনিসটা আর কি ওরা বুঝবে না। ওরা ফোন হারাইলে কষ্টটা বুঝে। এখন কয়েকদিন হয়ে গেছে, 3-4 দিনের মতো হয়ে গেছে। সো বলতেছিল ভাই আমার ফোন কিনা দাও, ফোন কিনা দাও। সো ফোন কেনার জন্য আর কি টাইম টেবিল মেনটেন করতে পারতেছিলাম না, কিভাবে কখন যাব কিনা যাওয়ার জন্য। আর এখন আবার হচ্ছে রোজার মধ্যে আরও হচ্ছে মানে টাইম শিডিউল অনেকটাই আর কি স্বাভাবিকের তুলনায় চেঞ্জ হয়ে যায়। আজকেই আর কি যাচ্ছি ওর জন্য ফোনটা নিতে। আর এখন যাওয়ার আগে এই পাশটা দিয়ে আসার একটাই কারণ, সেটা হচ্ছে আগে আমার ফুয়েল নিতে হবে, যেহেতু এই পাশ দিয়ে যাবই। সো ফুয়েলটা আর কি ফুল ট্যাঙ্ক করে নিব চিন্তা করছি। তো ফুল ট্যাঙ্ক করে দেন হচ্ছে আমরা ইয়ের উদ্দেশ্যে যাব, ট্যাঙ্ক ফুল লোড করবো আজকে। সেই চাঁদপুর যাওয়ার আগে আর কি ট্যাঙ্ক ফুল লোড করছিলাম। এটাতে দিবেন? নিব তো 1000-1200 আর কি। বিসমিল্লাহ। 1000-এ কত লিটার আসে, কত করে লিটার? 126। তাইলে আপনি দেন দেখি কয় লিটার ঢুকে। আপনি 8 লিটার আগে দেন। আরো 2 লিটার দেন ভাই।
আরো 2 লিটার ঢুকবে, আর 2 লিটার 2 লিটার 2 লিটারে কত আসে? এটারে 1200 বানায় দেন, 1200 বানায় দেন। কত দিচ্ছেন? 1008 দিচ্ছেন না, আরো বাকি দিয়ে দেন, 192 টাকা দিয়ে দেন। ও পুরা ফুল ট্যাঙ্ক 1200 টাকার তেল নিয়ে নিছি আজকে। না না দাঁড়ান, দিতেছি, সাইড করে নেই। সো এই হলো অবস্থা। এইভাবে কেন তেল নিলাম আপনাদেরকে বলি। কাহিনী হইতেছে হইলো যে এইভাবে কেন তেল নিলাম, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এইভাবে কেন তেল নিলাম। যে দেখা যায় যে এখানে যখন আপনি তেল নিতে আসবেন, যদিও এই পাম্পে হয়তো এটা করে না, তারপরেও মানে নিজের মনের মধ্যে যেন কোনো খুঁত না থাকে। আর মিটারটা দেখছেন ভাই, মানে এই মিটারটা যদি এমন ফুল থাকে তখন দেখতে খুবই ভালো লাগে। হেলমেট পরছো? হ্যাঁ, গুড। সো এখন বিষয়টা হইলো আমি এইভাবে কেন নিলাম। প্রথমে নিছি হচ্ছে 8 লিটার, পরে নিছি হচ্ছে 1200 টাকা মিলানোর জন্য, পরে নিছি হচ্ছে খুচরা কিছু টাকার নিছি 192 টাকার নিয়ে নিছি পরে, আর একবার ওই যে ওইভাবে নিছি হচ্ছে 108 টাকা 1008 টাকার। সো এইভাবে নিলে আর কি আপনার মিটারের মধ্যে দেখা যায় যে ওরা একটা ফিগার আউট করে রাখে যে 500, 100, 200, 300 এইভাবে ফিগার আউট করে যদি রাখে, তখন ওটা কম বেশি থাকে বা এমন কিছু একটা থাকতে পারে, এমন শুনছিলাম বা জানছিলাম আর কি। সো এখন যেটা দেখলাম যে এইভাবে নিলে আর কি নাকি কোনো প্রবলেম হয় না, সেটাই আমি করছি। আর 1200 টাকার তেল নিয়ে নিছি। আর আমার চাকাটার মধ্যে একটু হাওয়া দিতে হবে, আর যেহেতু আমরা যাচ্ছি এখন রোদ অনেক, সো এখন হাওয়াটা দিব না, আমরা ফেরার পথে ইনশাল্লাহ হাওয়াটা দিয়ে নিব। বাইকের এই মানে বাইক নিয়ে আমাদের কিছু ভুল ধারণা আছে। ভুল ধারণাগুলোর মধ্যে মানে সেগুলো হচ্ছে এই যে বর্তমানে যেমন অনেক হায়ার সিসি বাইক, বুঝছেন, হায়ার সিসি বাইক আর কি বাংলাদেশে চলে আসছে। যেমন রয়্যাল এনফিল্ড আছে, সিএফ মোটর যে 3টা ফার্স্টে লঞ্চ করলো, পরে আরও 3টা না 4টা লঞ্চ করছে। সো কুজার টাইপের বাইকগুলো দেখলাম, স্কুটার আছে মেবি, মানে দেখছিলাম। সো সেই সব বাইকগুলো আর কি মানে এগুলোর মধ্যে কিন্তু হায়ার সিসি বাইক মানে আছে। হ্যাঁ, হায়ার সিসি বাইকের মধ্যে সিএফ মোটর আনছে, তারপরে আপনার এই যে হিরোর আনছে, হিরোর 210 সিসির একটা বাইক আছে। তারপরে আপনার ওই সিএফ মোটর আছে হচ্ছে 250 আছে, 300 আছে। তো এই হায়ার সিসি বাইকগুলো যে আছে, সো অনেকেই আগে মনে করতো যে এই হায়ার সিসি বাইক মানে হচ্ছে অনেক ওভার স্পিডিং করবে, অনেক কিছু হবে, হাবি জাবি হ্যান ত্যান। কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে যখন আপনার সিসি লিমিটটা বাড়ে বা বেশি সিসিওয়ালা বাইক যখন আপনি রাইড করবেন, তখন সেটার মধ্যে কিন্তু আগের যেই ছোট বা সিসিগুলোর বাইকগুলো আছে, সো সেগুলো থেকে কিন্তু অনেক ইমপ্রুভমেন্ট করা হয়। আর সেই ইমপ্রুভমেন্টগুলো থেকেই কিন্তু আপনার এই যে রাস্তাঘাটে যখন চলে বাইকগুলো, তখন কিন্তু স্ট্যাবিলিটি বলেন, ডিউরেবিলিটি বলেন, মানে সব কিছুই হচ্ছে কিন্তু আপনি ভালো পারফরমেন্স পাবেন। আর হায়ার সিসি মানেই যে সবাই যে ওভার স্পিডিং করবে, হাই স্পিডে চালাবে, এমন বিষয়টা কিন্তু না। তারপরে যত ধরনের টেকনিক্যাল ইমপ্রুভমেন্ট বলেন, সব কিছুই কিন্তু আপনার ওই হায়ার সিসি বাইকের মধ্যে আপনি পেয়ে যাবেন। সো এই বিষয়গুলো কেন মিস করব আমরা? সো ফাইনালি কিন্তু আমাদের দেশে কিন্তু এখন হায়ার সিসি বাইক অহরহ চলতেছে, আর দেখতেও ভালো লাগে। আর ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত থাকলে ইনশাল্লাহ, আল্লাহর রহমত অবশ্যই আছে। আর এখন হচ্ছে রোজার মাস, সো রোজা রেখে যা বলবেন ইনশাল্লাহ তাই কবুল হবে। সো ইনশাল্লাহ যদি কখনো তৌফিক হয়, ইনশাল্লাহ আপনাদের ভাই, মানে আমার কথা বলতেছি, ইনশাল্লাহ একটা হায়ার সিসি বাইক আমার ব্লগে আপনারা দেখতে পাবেন, যেটা টপ টু বটম পর্যন্ত আর কি
কথা বলার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমি যখন কিনবো তখন হয়তো অনেক ধরনের বাইক চলে আসবে, অনেক ধরনের হায়ার সিসি বাইক আরও নিয়ে আসার একটা পসিবিলিটি থাকে, আর তখন হয়তো আরও ভালো হবে, বেটার হবে। তো ইনশাল্লাহ ওই হায়ার সিসি বাইক নিয়েও কথা হবে। বাইক চেঞ্জ করার কথা বলছিলাম একটা ব্লগের মধ্যে, তো চিন্তা করলাম যে না, এখন ঈদের সময় চলে আসছে, এখন এই প্যারা পোড়া নিব না, বাইকটা কয়েকদিন পরে সেল দিই। আর যদি এক্সচেঞ্জ করতে যাই কোনো সেকেন্ড হ্যান্ড শোরুমের মধ্যে, তখন আবার পারা যাবে, এক্সচেঞ্জ করা যাবে, কিন্তু ঈদের মধ্যে এই প্যারাটা নিতে চাচ্ছি না। সো এই জন্য আর কি বাইকটা বলছিলাম যে আপনাদের সাথে প্রমিস করছিলাম যে সেল করে দিব, কিন্তু এখনও করি নেই। তারপরে যদি কারো কেউ যদি এভাবে বলে যে না পরে নিব এমন কিছু, তখন আবার একটা বিবেচনা করে দেখব। আমার বাইকের কন্ডিশন একদমই ফ্রেশ আছে, যে মানে আমি তো চালাচ্ছি, আমি তো কি বলে, আমার চালানোর বা রাইডিং স্টাইলটা আপনারা দেখেনি যারা আমার ব্লগগুলো ফলো করেন, বা আমি কিভাবে আর কি মেনটেনেন্সটা করি। সো এই যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন হইতে, মানে মেনটেনেন্সের দিক থেকে হইলেও কিন্তু আমার সব কিছু আর কি অ্যাকুরেট রাখার চেষ্টা করি, যেন পারফরমেন্স কোনোভাবেই যেন ড্রপ না করে। এই হলো অবস্থা। এখন যেটা বলতেছিলাম, যেটার জন্য যাচ্ছিলাম, যে কি ফোন নিব। সো রিসেন্টলি দেখলাম যে ছোট ভাই তো মানে অনেক ঘাটাঘাটি করে, অনেক কিছু করে ফোন টোন নিয়ে। এখন ছোটোদেরই তো মানে ঘাটাঘাটি করার বিষয়, মানে কম বাজেটের মধ্যে কোনটা ভালো, এই বাজেটের মধ্যে কোনটা ভালো হবে, সেই ফোনটা আর কি নেওয়ার চিন্তা ভাবনা করতেছিলাম। সো পরবর্তীতে দেখা গেল যে ফোন 2-3টা লিস্টে আছে। ছোটো বাইরে নিয়ে আসলে ওইভাবে ঘোরা হয় না, তো ও অনেক বেরোতে চায়, আমি ওকে নিয়ে বেরোতে হই না। তো আজকে একটা করলাম যে না, নিয়ে যাই, একটু ঘুরে আনি। 10 নম্বর থেকেও কিনা যাইতো, তো চিন্তা করলাম যে না, ও সবসময় তো 10-10-এর এখান থেকে কিনা দেই, এর আগেরটা 10 নম্বর থেকে কিনা দিছি। তো চিন্তা করলাম যে না, এবার এভাবে কিনা যাবে না, এবার একটু বসুন্ধরা নিয়ে যাই। ওরে ভাই, এই হিজড়ারা কি শুরু করছে পুরো রাস্তার মধ্যে থামায়া। রাস্তার মধ্যে থামায়া কি শুরু করছে ভাই রে ভাই। আগে যখন বাসে যাতায়াত করতাম, এটা দেখে একটা জিনিস মনে হলো, বাসে যাতায়াত করতাম যে টাকা বাঁচানোর জন্য। সো টাকা বাঁচাইতে যায় দেখা গেছে যে 5 টাকা বাঁচাইতে যায় আমার 20 টাকা গেছে গা। ভাই এমন কার কাছে তো হয়েছে, প্লিজ কমেন্টে জানান। আর একটা মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে অনেকে মনে করছে যে হেলমেট ছাড়া যারা বাইক চালায় ভাবে যে হেলমেট পরলে দম বন্ধ হয়ে যাবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, আটকে মারা যাবে। বিষয়টা এমন না রে ভাই। হেলমেট পরলে আপনার অনেক কিছু, অনেক জায়গা থেকে আপনি সেফলি আর কি সেফটি মেজারমেন্টের দিক থেকে আর কি আপনি ঠিকঠাক মতো থাকবেন। এবং আপনি যদি বাইক চালান, তখন আপনার এই হেলমেটটা যদি থাকে, তাহলে যদি আপনি আল্লাহ না করুক যদি আপনি পড়ে যান বা কিছু হয়, তখন কিন্তু আপনার এই মাথা হচ্ছে মেন জিনিস, মাথাটা যদি আপনার ঠিক থাকে, তখন কিন্তু আপনার বেঁচে থাকার পসিবিলিটিটা কিন্তু মানে বেশি থাকে। আর মাথার মধ্যে যদি বড় ধরনের আঘাত পান, তাহলে কিন্তু প্রবলেম ওইখানেই, তখন আপনি ডেডও হয়ে যেতে পারেন। কারণ 2 চাকার জিনিস ভাই, এখানে ভরসা হচ্ছে নিজের, মানে আল্লাহর উপর তো ভরসা করবেনই, তারপরেও মানে সেফটি মেজারমেন্টের থেকে আপনি কেন পিছিয়ে থাকবেন। এখন তো সার্টিফাইড হেলমেট পাওয়া যায় খুবই কম প্রাইসে। আর সার্টিফাইড হেলমেটের মধ্যে আপনার ইসিই এবং ডট সার্টিফাইড অনেক হেলমেট আছে।
সো আপনারা চাইলে আর কি ওইখান থেকে নিয়ে নিতে পারেন, যে কোনো দোকান থেকে নিতে পারেন। বাজেট যদি কম থাকে তাহলে কম বাজেটের মধ্যেও কিন্তু ইসি এবং ডট সার্টিফাইডের কিন্তু হেলমেট পাওয়া যায় 5 থেকে 6 হাজারের মধ্যে। আবার দেখলাম রিসেন্ট দেখলাম যে ওই কিছু ডিসকাউন্ট দিতেছে, মানে 50% ডিসকাউন্টে আপনার কোথায় জানি দেখলাম 60 ফিটেই একটা ইয়েতে দেখছিলাম যে 50% ডিসকাউন্টে তাদের হেলমেট সেল করতেছে। তো সার্টিফাইড যদি কোনো হেলমেট টেলমেট প্রয়োজন হয় তখন আপনি কিন্তু কম প্রাইসের মধ্যে পাবেন। আর ভুল ধারণাটাও যেটা বলছিলাম যে হেলমেট পরলে নাকি দম বন্ধ হয়ে আসে, হাবিজাবি অনেক কিছু কথাবার্তা আছে যে অনেকে পড়তে চায় না। আর না পড়লে কিন্তু ভাই ক্ষতিটা কিন্তু আপনারই হবে। তো আপনি শুধুমাত্র কিন্তু আপনার ক্ষতি যে হবে বিষয়টা এমন না, আপনার জন্য আপনার ফ্যামিলি বাসায় বসে আছে। সো আপনার ফ্যামিলির কথা চিন্তা করে হলেও অলওয়েজ যখন আপনি বাইক রাইড করবেন আপনি অলওয়েজ একটা সার্টিফাইড হেলমেট পরার চেষ্টা করবেন। সার্টিফাইড হেলমেট পরলে হবে হচ্ছে আপনার ওই নর্মালি যেই সব হেলমেটগুলো পাওয়া যায় বাজারে, মানে সার্টিফিকেশন ছাড়া, তো সেই সব হেলমেটগুলোর মধ্যে কিন্তু আপনার ওই যেই সেফটির জন্য আপনি হেলমেটটা পরতেছেন সেই সেফটি মেজারমেন্টগুলো কিন্তু পাবেন না এখানে। আপনার এয়ার, যেমন এখনকার সার্টিফাইড হেলমেটগুলোর মধ্যে কিন্তু ভালো এয়ার ভেন্টিলেশনের জন্য কিছু সেগমেন্ট থাকে। সো সেগুলো যদি আপনি ওপেন করে রাখেন, আপনি যখন বাইক রাইড করবেন আপনার কাছে কিন্তু বিরক্ত লাগবে না। যেমনটা এই যে আমার কিন্তু দুইটাই হচ্ছে সার্টিফাইড হেলমেট, একটা হচ্ছে SMK, একটা হচ্ছে ফ্যাসিডের। সো দুইটাই কিন্তু 5,500 টাকা দিয়ে আমি নিছিলাম যখন নিছি। আর আমি কিন্তু দুইটাই ঘুরায় ফিরায় কিন্তু পিলিয়নের জন্য, পিলিয়ন কিন্তু এই যে আমার ছোটো ভাই এখন পিছনে আছে, সো যে পিলিয়ন থাকে তো তাকে আমি SMKটা দিই। আর যখন আমি একা রাইড করি, যখন ভিডিও করি না, তখন আমি SMKটা নিয়ে বের হই। সো যেমন হচ্ছে আমার ছোটো বোনকে অনেক সময় স্কুল থেকে নিয়ে আসি, তখন আবার SMKটা পরে বের হই, এই আর কি। সো দেখা গেছে যে আমি চা খেতে বের হলো মানে আমার হেলমেট কিন্তু সাথেই থাকতো। আর এটা কিন্তু একদিন দুদিনের অভ্যাস না, এটা কিন্তু আমি যখন থেকে বাইক চালাই বা বাইক রাইড করি তখন থেকে কিন্তু আমার এই অভ্যাসটা। সো এই অভ্যাসটা কিন্তু সকলের রাখাটা কিন্তু জরুরি। কারণ আর বাইরে যে আপনি এখন রাইড করবেন হেলমেট টেলমেট ছাড়া, তারপরে কিন্তু হেলমেট ছাড়া কিন্তু সার্জেন্ট ধরলে কিন্তু মামলা কিন্তু নিশ্চিত। দেখি কোন ফোনটা আমাদের নসিবে আছে, আর যেই ফোনের মডেলটা দেখে আসছি সেই ফোনটা যদি পাই তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর না পেলে কিছু করার নাই, আমাদের চলে আসতে হবে মেবি। হ্যাঁ ইনশাল্লাহ ফোন যেটা চাচ্ছি ওটা পাবো, হয়তো মোটরোলা নিব, নয়তো হচ্ছে রিয়েলমির কিছু একটা ফোন টোন দেখবো। ওপ্পোর একটা ফোন দেখছিলাম, ওটা বাজেটটা ক্রস করে ফেলছে ওর। সো চিন্তা করলাম যে না এখনই এত ওই ফোনটা নেওয়াটা ভালো হবে না। সো ওপ্পোর রিসেন্ট একটা ফোন দেখছিলাম, খুবই মানে মার্কেট কাঁপাইতেছে, বাইক উপর দিয়ে উঠে দিতেছে, তারপরে ফোনটা পানির মধ্যে চুবাইতেছে, মানে কি একটা অবস্থা, ভালোই লাগলো দেখলাম। কিন্তু কথা হইলো ওই ফোনটা ওরা নেওয়া দেওয়া যাবে না, ওই সব কিছু একটার মধ্যে পাইছি। তো ওরকম ফোন কেউ চাকার মধ্যে দিয়া, বাইকের চাকার নিচে দিয়া কেউ টেস্টও করবে না, ওটা জাস্ট একটা ফিচার বা একটা আকর্ষণ করার জন্য আর কি, মার্কেটিংয়ের জন্য হয়তো এটা জিনিসটা আর কি দিছে আর কি। সো ওইটার কোনো কি বলে, আর কেউ সারাদিন রাত পানির মধ্যে চুবায়ও রাখবে না। সো দরকার নাই, আমার যে ফিচারগুলো বা যে জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো হলেই হলো, ইউজার হিসাবে মানে যে জিনিসগুলো না হলেই না, সেগুলো হচ্ছে যদি থাকে তাহলেই হয়। সো এই ছিল। সো এখন যাব, আস্তে আস্তে যাই। আর এখন তো যেই জ্যামের মধ্যে পড়ছি ভাই, দোয়া করেন যেন তাড়াতাড়ি জ্যাম থেকে ছুটতে পারি। আর রোজা রেখে ভাই তা না, এই রোদের মধ্যে চালানোটা আসলে আমাদের ভুল ডিসিশন ছিল। ওই যে দুপুরবেলা বের হওয়া, ভাবছিলাম যে দুপুরবেলা একটু যানজট কম থাকবে, সবাই বাসায় বাড়িতে থাকবে। এখন দেখি ভাই উল্টা হয়েছে, সবাই এই জিনিসটাই ভাবছে, ভাই এখন সবাই রাস্তায় এসে বসে আছে। আর এমনিতেও রোদ আছে, গরম আছে, সব পাশাপাশি হচ্ছে। এই বড় বড় প্রাইভেট কারের যে গাড়ির মধ্যে তো এসি আছেই, তো এসির যে গরম বা গাড়ির যে গরম, ইঞ্জিনের গরম, সব গরম মিলায় ভাই একবারে একাকার হয়ে গেছে। আর আমরা তো দুই ভাই মিলা সিদ্ধ হয়ে যেতেছি। আরও দুইজনে পড়ছি ব্ল্যাক কালার টাইপের কিছু একটা, আমি ব্ল্যাক কালার টাইপের ব্ল্যাকের মধ্যে মানে ব্ল্যাক প্রিন্টের মধ্যে কিছু একটা শার্ট পরছি, ব্ল্যাক প্রিন্টের মধ্যে। আর ও তো পুরো কালো পাঞ্জাবি পরে নিছে। এখন তো ঝামেলা হইলো, পুরাই গরমে সিদ্ধ হয়ে গেছি দুই ভাই। এখন কিছু করার নাই, এখন ফাপড়ে পড়ে গেছি গা।
কয়টা বাজে? আমাদের পুরা জ্যামের মধ্যে বসে ছিলাম মিনিমাম 20 মিনিট। নামো। চল। বসুন্ধরায় আজকে এত পরিমাণে রাশ, মানে পার্কিং লটে দেখলে বোঝা যায় যে আসলে মানুষ কত পরিমাণে আসছে। পার্কিং পুরো ফুল। আর ফোন নিতে আইসা কি যে একটা বিড়ম্বনায় পড়ছি রে ভাই। মানে যেই ফোন দেখে আসছি ওই ফোন আর কি, মানে কি বলবো, দাঁড়াও চশমাটা বের করে নাকি। তো যেই ফোন দেখে আসছি ওই ফোন কিনি নাই। তো পরে রাজনরে ফোন দিছি যে এই বাজেটের মধ্যে দেখে আমার জানা। পরে ও জানাইছে। হ্যাঁ হ্যাঁ, এটা আছে মানি ব্যাগে। হ্যাঁ বয় দাঁড়া। সো এখন যে বিষয়টা হয়েছে আর কি, দেখেন ভাই কি পরিমাণ পার্কিংয়ে, মানে এটা কিন্তু বেসমেন্ট 2-তে। বেসমেন্ট 2-তে এই অবস্থা, 1-এ তো অবস্থা খারাপ। এই জন্য আজকে ডিরেক্ট আইসা বেসমেন্ট 2-তেই ঢুকে গেছি। আর গাড়ির গরমে নিচে বেসমেন্টে এত গাড়ি রে ভাই, বাইক আর গাড়ির অভাব নাই, পুরাই ফুল। হ্যাঁ হ্যাঁ, 2 ফ্লোর নিচে, তাতে এই অবস্থা। ধরার পার্কিং আছিল 30 টাকা, এই পার্কিং করছে 40 টাকা। মগের মূল্য পাইছে কি রে ভাই, যে যার মতো খালি টাকা পয়সা বাড়াইতেই আছে। এইভাবে কেমনে হইব? আরো তো কমার কথা। তো এয়ারপোর্টের এরিয়াগুলোতে আর কি টাকা বেশি নিলে ঠিক আছে, ওইখানে মানানসই আছে যে না, ওইখানে 50 টাকা পার্কিং ফি নেয়, ওটা মানা যায়। কিন্তু এইখানে কীভাবে রে ভাই, এখানে কীভাবে 40 টাকা নেয়? আর আজকে হচ্ছে পার্কিং পুরো ফুল। আর ঈদ দেখা, ঈদের আগে আগে তারা বাড়ায় দিচ্ছে, জানে যে প্রচুর গাড়ি ঘোড়া আসবে। আজকে পুরো পার্কিং ফুল, আপনাদের বললাম। তো আরেকটা মিথ আছে যেটা আমি বলছিলাম যে আজকে আপনাদের সাথে কয়েকটা মিথ শেয়ার করব, যে যেই ভুল ধারণাগুলো আর কি বাইকের ক্ষেত্রে আর কি আমরা করে থাকি। যেমন এই যে দেখেন আমার যে হাতে আমি ক্লাচ চেপে ধরে বসে আছি জ্যামের মধ্যে, এইভাবে জ্যামের মধ্যে নাকি ক্লাচ চেপে বসে থাকলে নাকি ক্লাচ প্লেট নাকি দ্রুত চলে যায়। আসলে কি চলে যায় ভাই? বা আপনি যদি ঘন ঘন আর কি ক্লাচ ধরেন, ঠিক আছে ক্লাচ প্লেট ক্ষয় হয়, কিন্তু ক্লাচ প্লেট একদম চলে যাবে এত তাড়াতাড়ি? এত মানে এত একটা ডিউরেবিলিটি আছে, তাই না? সো এই জিনিসটা আর কি একটা ভুল ধারণা কাজ করে মানুষের ভিতরে। এটা ছিল একটা পয়েন্ট। তো 5টা পয়েন্ট আর কি আমি করছিলাম, তো তার মধ্যে এটা ওয়ান অফ দেম। আর এখন আসি হচ্ছে পান্থপথের জ্যামে। পান্থপথের জ্যাম কখন শেষ হয় কে জানে ভাই। আজকে সারাটা দিন কি আমরা জ্যাম ঠেলতে ঠেলতে যাইবো নাকি? তার মধ্যে আবার আছে বিজয় সরণি। ওরে আল্লাহ, বিজয় সরণিতে আমার বামের লেনটা যদি খালি থাকে, আমি চিন্তা করতেছি চোখ বন্ধ করে যে বামের লেনটা যদি খালি পাওয়া যায় তাহলে আমি সুন্দর করে চলে যেতে পারবো। কিন্তু আর যদি কপাল খারাপ হয় তাহলে তো কাজ হইছেই। বাবু রোজা ভেঙে ফেলছে, বাবু রোজা ভেঙে ফেলছে। এই ফোন দেখি ভারী হয়ে গেছে।
রবিন, ফোন দিয়ে ভারী হয়ে গেছে। প্রোটেক্টরটা চেঞ্জ করছি আমার ফোনের, রেডমি নোট 8-এর। সেই প্রোটেক্টরটা আসলে কি বলবো, তা প্রচুর অনেক 5 বছর হয়েছে এই ফোনটা আমি চালাইতেছি, মানে মাথা নষ্ট অবস্থা। তারপরেও সার্ভিস হেভি দিতেছে। কিসের ব্রেকিং পিরিয়ড আর কিসের কি, বাইক চলছে তো চলছেই, মানে চালাবো তো চালাবোই। তো ব্রেকিং পিরিয়ড মানামানির কিছু নাই, খালি চালাইতেছে তো, মানে কিছু মানে আরপিএম এর একটা বিষয় থাকে। তো সেদিকে খেয়াল না রেখে সুন্দর মতো, মানে মোবিলও ফালায় না। আমার একটা ফ্রেন্ড ছিল আলিফ, তো ও করছে কি, ওর বাবার এই 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 ভার্সনটাই তখন আর কি নতুন আসছিল। তো নতুন আসার পরে তখন ও ব্ল্যাক কালারটা নিছিল ওর আব্বা। তো ওর আব্বা হচ্ছে আবার মেরিন ইঞ্জিনিয়ার। সো মেরিন ইঞ্জিনিয়ার যেহেতু, তো ওর আব্বা হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ার ছিল। সো ওর আব্বার তো টাকা পয়সার অভাব নাই। সো করে কি, মানে বাইক একটা নিছে, নিয়ে ওইটার মানে ওই মোবিল আর চেঞ্জ করে নাই, একবার মোবিল চেঞ্জ করছে। এক মোবিলে চালাইতেছে 10,000 না 20,000 কিলোমিটার হয়ে গেছে, তারপরও মোবিল চেঞ্জ করে না, মানে সার্ভিসিংও করে না। মানে এমন একটা অবস্থা, যা খালি ব্রেক প্যাডটা একটু দেখে আর হাওয়াটা লাগলে দেখে, আর একটু গাড়িটা ওয়াশ করে আর কি চালায়, এই আর কি অবস্থা। মানে কিছু কিছু মানুষ আছে যে মানে ব্রেকিং পিরিয়ড তাদের লাগে না, আর এমন টানে রে ভাই। মানে আলিফ কি এমন রাফ চালায়। আলিফের সাথে আমাদের ট্যুর ছিল হচ্ছে ইয়েতে, ওই সাজেক ট্যুরে যখন গেছিলাম, তো আলিফ আমার বাইকটা চালাইতেছিল। তখন আমার জিক্সার ছিল, আর যখন জিক্সার ছিল তখন ওই আমার বাইকটা চালাইতো, মানে আমার বাইকে আবার হলার ছিল, ওর আবার হলার পছন্দ, স্টান করে তো, মানে ওর আবার হলারটা পছন্দ। তো সব কিছু মিলায় আর কি ও আমার বাইকটা রাইড করতেছি রে ভাই, রোজা আজকে ভালো করেই ধরছে। সো ও আমার বাইকটা রাইড করার পরে, মানে একবার দেখেছিলাম, মানে এত রাফ রাইড করে রে ভাই। আমার ওই বাইকে ও 125 উঠাইছে, মানে ফুয়েল নেওয়ার কথা ছিল, তো ফুয়েল আমার মানে টিম করতেছিল ফুয়েল। সো পরে বলতেছিল যে তাহলে আমি আগে চলে যাই, তোরা ওইভাবে চলে আয়। তো আমাদের সাথে বাইক ছিল হচ্ছে তখন তিনটা না 4টা বাইক ছিল তখন, গেছিলো এক্স্যাক্টলি মনে পড়তেছে না। সো রেজা ছিল, তা আমি আবার রেজার পিলিয়ন হিসেবে ছিলাম তখন। আমার বাইক চালাতে দেয় নাই, কারণ বলতেছিল যে তুমি হাইওয়েতে, তখন তো মানে বাইক তখন নেওয়ার পরে মানে আমাকে তত একটা চালাতে দেয় নাই। আর সাজেকে গেছি, তারপরে যাওয়ার পরে মানে কি যে একটা অবস্থা, পরে যতটুকু পারছি দিছে বাইক চালাইছি ওইখানে, মানে হাইওয়েতে আমাকে খুবই কম দিছে চালাইতে, ওরাই চালাইছে। মানে বাইক চালানোর তখন তো মানে নেশা ছিল প্রত্যেকটা ফ্রেন্ডেরই আর কি বাইক চালানোর নেশা ছিল। সো যারা বেশি প্রো ছিল আমাদের সাথে, তো তারা আর কি বাইক ওইভাবে টানছে, যেন আমাদের রাস্তা যেহেতু অনেক দূরের রাস্তা, তো ওইভাবে আর কি ওরা আর কি রাইড করছে। সো যেটা বলতেছিলাম, তো ওর আব্বা যেই কাজটা করতো, মানে কোনো ব্রেকিং পিরিয়ড কিছু নাই, এভাবেই চালাইতেছে। সো যাই ব্রেকিং পিরিয়ড বলতে কিছু একটা আছে, তো এটা মেনে চলতে হয়। এটা কিছু মানে ব্রেকিং পিরিয়ডের সময় আপনার ওইভাবে কিন্তু বাইকটা মেনটেন করলে কিন্তু আপনার বাইকের মাইলেজ হইতে আপনার বাইকের পারফরমেন্সটাও কিন্তু সিমিলার থাকে। টপ টু বটম পর্যন্ত আপনি যতদিন না বাইকটা রাইড করেন ততদিন পর্যন্ত কিন্তু আপনার ব্রেকিং পিরিয়ড অনুযায়ী কিন্তু আপনার সব কিছু পারফরমেন্সটা পাবেন। এবং আপনার এই যে বাইকের ইঞ্জিনের সাউন্ড হইতে এগুলো কিন্তু আপনার ব্রেকিং পিরিয়ডের সময় কিন্তু এগুলো মেজার করতে হয়, এবং আরপিএমটার দিকে খেয়াল রেখে কিন্তু আপনার বাইক চালাইতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি কোনো পারফরমেন্সে কিন্তু ভালো পাবেন না, মাইলেজ ড্রপ করতে পারে, তারপর আপনার ইঞ্জিনের সাউন্ড ফ্যাট একটা আওয়াজ হইতে পারে। সো এইসব জিনিসগুলো আর কি হবে। সো এইসব জিনিসগুলো যে মানে ব্রেকিং পিরিয়ডটা যারা আর কি ঠিকঠাক মতো চালায় বা কাজ করে, মানে মেনে চলে, তো তাদের জন্য আর কি এই বিষয়টা। সো এটা একটা কঠিন বিষয় না, সহজ প্রসেস, সবাই জানে। আর ব্রেকিং পিরিয়ড সম্বন্ধে হয়তো আমার ভিডিও হয়তো দিছি আমার চ্যানেলে, দেখে নিয়েন। আর এখন আমি একটু ভাইজরটা উঠাই, গরম লাগতেছে।
এই অবস্থা। পাশে আছে হচ্ছে সেনাবাহিনীর গাড়ি। ওরে বাপ রে বাপ, গাড়ির অভাব নাই। আরেকটা ভুল ধারণা আছে, যেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে, যেমন আমরা যদি ফুয়েল নেই, তো খোলা ফুয়েল যদি আমরা নেই, খোলা তেল বলি যেটাকে, সো ওইখান থেকে যদি আমরা ফুয়েল নিয়ে যদি ভালো জায়গা থেকে যদি ফুয়েল না নেই, ভালো জায়গা থেকে ফুয়েল না নিলে কিন্তু আমাদের বাইকের ট্যাঙ্কে এবং মাইলেজে কিন্তু ড্রপ করবে, এবং মাইলেজের বাইকের পারফরমেন্স কিন্তু টোটালি ড্রপ করবে। আপনি যদি ওই খোলা তেল ভরে যদি আপনি ওই ভালো পারফরমেন্স চান বা অমন চান, তাহলে কিন্তু হবে না। সো অনেকে মনে করে যে আসলে এই নর্মাল ফুয়েল যেটা, খোলা ফুয়েল যেটা, ওটা ভরলেও নাকি পারফরমেন্স সিমিলার থাকে। আসলে কিন্তু এই ধারণাটা পুরাটাই ভুল। সো এই ভুল ধারণা নিয়ে আর কি অনেকেই আছে, যে অনেকে খোলা তেল ভরে বা খোলা তেল নিয়ে আর কি ভাবে যে তার মাইলেজটা অত ভালোভাবে বৃদ্ধি পাবে। আসলে কিন্তু বিষয়টা এইটা না। বিষয়টা হচ্ছে আপনি যদি ভালো ফুয়েল স্টেশন থেকে ফুয়েল নেন, আর যদি আপনি জেন্টালি রাইড করেন, যদি মাইলেজ ভালো পাওয়ার জন্য, তাইলে আপনার বাইকের পারফরমেন্স এবং মাইলেজ দুইটাই কিন্তু ভালো পাবেন, আদারওয়াইজ কিন্তু পাবেন না। সো এই ভুল ধারণাগুলো আমাদের মধ্যে থাকে, যে আমি যে কোনো জায়গা থেকে ফুয়েল নিব, তাহলেও আমার বাইকের পারফরমেন্স সিমিলার থাকবে। সো এই ধারণাটা কিন্তু সকলেই মানে অনেকেই করে আর কি। এই হলো কথা। সো আজকের ভিডিওটা যাদের ভালো লাগছে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ একটা সাবস্ক্রাইব। আমাদের 1000 সাবস্ক্রাইবার অলরেডি ডান হয়ে যাবে ইনশাল্লাহ। হয়তো এই ভিডিওটা যখন চলবে, তখন এই ভিডিওটা রানিং অবস্থায় হয়তো 1000 সাবস্ক্রাইবার হয়ে হলেও হতে পারে। সো হোপ 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে। আল্লাহ, আরেকজনের দেখতে যে আমি পড়ে যেতাম মাঝখান দিয়ে, এই যে এগুলা ড্রেনের ইয়েগুলা। আর আমার স্পিডও মানে নর্মালি হচ্ছে 60 ছিল তখন। সো আপনার রাইডিংয়ে ফোকাস করা উচিত, মানে আমাকে বলতেছি, আমার রাইডিংয়ে ফোকাস করা উচিত, অন্যদিকে ফোকাস না করে। সো এই হলো কথা। সো চলে আসছি, আর আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সো সেই পর্যন্ত, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ও রে, গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জাম দে মাইরা। রোজা রমজানের দিনে কি হয়েছে, এই লেগুনাগুলা যা করে। ভাই উল্টা পাল্টা চালায়। ওলাটা নতুন বাইকটা লয়ে বাইর হইছে, উল্টা পাল্টা চালায়া বাইক বিক্রি দেয় লাগায়া। কালকে আমরা ফোনটা আনার পরে আর কি আনবক্সিংটা করা হয় নাই। তো আমরা সচরাচর আর কি থেকেই কিনি, এই সব থেকেই কেনা হয়। আনঅফিসিয়াল কিছু প্রোডাক্ট কিনি আমরা এখান থেকেই। আনঅফিসিয়াল মোবাইল টোবাইল কিনলে এই থেকে শপটা থেকে কিনি, বসুন্ধরার। আর আমরা অনেক কিছু আমাদের বাজেটের মধ্যে দেখছিলাম যে 15 থেকে 16,000 টাকার মধ্যে আর কি বাজেট ছিল আমাদের। তো আমরা চিন্তা করলাম যে যে ফোনটা চাইছিলাম আমরা, সেই ফোনটা আর কি পাই নাই, সেই মডেলটা ছিল না। দ্যাটস ওয়াই আর কি আমরা রেডমি 12টা নিছি। 12, এটা কি 12 প্রোটা নিছি নাকি নোট 12 আর কি, প্রো না, এটা নোট 12, রেডমি নোট 12 নিছি। আর এটা এখন আর কি আনবক্সিং করতেছি। আর তোর কি মানে কেমন লাগতেছে বলতো? আমার খুব ভালো লাগতেছে, আমি খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য। কালকে দেখাতে পাইনি, তাই আজকে দেখাচ্ছি। যেটা পছন্দ করে গেছিলাম ওইটা আর কি পাইনি, পরে এটা পেয়েছি। এটা দেখতে ওইটা থেকেও খুব সুন্দর, আর আমি যেরকম চেয়েছিলাম ওরকমের ভিতরে পেয়েছি। এখন বাসায় এসে দেখতেছি যে এই দামে ফোন কিনতে পেয়েছি, এটা অনেক বড় একটা কিছু। এর থেকে বেশি দামে মানুষের এত ভালো ফোন পায় না। আর এটা একটু মানে এই মডেলটা এখন চলতেছে হচ্ছে রেডমি 14 চলতেছে। আর রেডমি 14 যেহেতু চলতেছে, আর এখন এটার দামটা একটু প্রাইসটা কিন্তু একটু মানে আমাদের বাজেটের মধ্যেই আছে। দ্যাটস ওয়াই আর কি নিছি। আর এখানে একটা চার্জার দিছে, আর একটা অ্যাডাপ্টার, আর হচ্ছে চার্জারের তার সহ, আর ফোন থাকে, আর একটা কাভার, এখানে ট্রান্সপারেন্ট একটা কাভার আছে, কাভার দিছে, আর কিছুই না।
আর এই তো ছিল। আর ফোনটা হচ্ছে এইটা, ফোন হচ্ছে এইটা। এটার কি বলে, এটার ব্যাক পার্টটা এমন আসে, এটার মধ্যে কিছু কালার আছে, দুইটা না তিনটা কালার আছে টোটাল। তো আমরা আর কি আমাদের ইউজুয়ালি হচ্ছে আমরা ব্ল্যাক কালারটাই পছন্দ করি, সো ব্ল্যাক কালারটা নিয়ে নিছি ওর জন্য। আর ওরও ভাল লাগছে। ওর এর আগের ফোনটা ছিল ওইটা আর কি হারায় গেছে, যেটা আপনাদের কাছে বলছিলাম, ফার্স্টেই বলছিলাম ব্লগের। তো ওই ফোনটা হারিয়ে যাওয়ার কারণে আর কি ওর মনটা খুব খারাপ ছিল। দেন আমরা এই ফোনটা নিয়ে আসছি। আর ঈদ গিফট হিসাবে আর কি এই জিনিসটা ওর ঈদও ভালো কাটবে এমন একটা অবস্থা, এটাই আর কি। তো ঠিক আছে, সো টাটা। আর কিছু বলার আছে তোমার?